আমি স্নেহা, তোমাদের বন্ধু। আজকে আমি পড়াতে চলেছি ফরাসি বিপ্লবে কয়েকটি দিকের যে অবশিষ্ট অংশটি রয়েছে সেই সম্পর্কে। আগের দিন আমি শেষ করেছিলাম থার্ড স্টেজ সম্বন্ধে বলে। এখানে বলে রাখি, থার্ড স্টেজ শুধুমাত্র কিন্তু একদম প্রান্তিক স্তরের মানুষ ছিল এরকম নয়। থার্ড স্টেজের মধ্যেও কিন্তু বুদ্ধিজীবী সম্প্রদায় অবস্থান ছিল, এবং সেখানে প্রান্তিক স্তরের মানুষ অবস্থান ছিল, ভূমিহীন মানুষ অবস্থান ছিল, এবং এই ভূমিহীনদের মধ্যে একটা অন্যতম শ্রেণী ছিল স্যাকুলেট। এই স্যাকুলেট কথাটি এসেছে ফ্রেঞ্চ একটি শব্দ থেকে, এবং এই স্যাকুলেট কথা অর্থ যাদের মোজা পরার অধিকার নেই। যে দরিদ্র শ্রেণীর মানুষ শহরে মোজা পরার অধিকার লাভ করতে পারত না, তারাই ছিল স্যাকুলেট, এবং এদের নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী এবং নির্দিষ্ট কোনো বসবাসের জমিও পর্যন্ত ছিল না। এরা সম্পূর্ণভাবে নিপীড়িত, বঞ্চিত একটি শ্রেণী ছিল। এই স্যাকুলেটকে ঐক্যবদ্ধ করার জন্য যে নেতাদের আবির্ভাব হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হেমেট এবং সরমেট। এবার আলোচনা প্রয়োজন যে মানুষের মধ্যে যে এত বঞ্চনা, এত তীব্র শোষণের বিরুদ্ধে মানুষ কীভাবে আগুনের শিখাকে প্রজ্বলন করে নিজেরা এগিয়ে এসেছিল। এদের প্রথমে আমাদের জানা দরকার যে সেই সময়কার দার্শনিকদের কিন্তু অবদান এই ফরাসি বিপ্লবের প্রসঙ্গে বিশিষ্ট অবদান রয়েছে, এবং এই প্রশ্নটি বারবারই দেখবে তোমাদের প্রজেক্টে আসে, বা বারবারই পরীক্ষাতে 8 নম্বরের প্রশ্নক্ষেত্রে এই দার্শনিকদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। বলছে অষ্টাদশ শতকের ফ্রান্সে এই দার্শনিকদের আবির্ভাব ঘটে। দার্শনিকদের মধ্যে সর্ব অগ্রগণ্য ছিলেন মন্তেস্কিউ। তিনি ছিলেন বিশিষ্ট পেশায় আইনজীবী। তিনি বিখ্যাত হয়ে রয়েছেন তার দুটো গ্রন্থ, ল্যাটার ফিলোসফিক এবং দি পার্সিয়ান লেটার্স, এবং আরেকটা গ্রন্থ দি স্পিরিট অফ লজ। এছাড়াও ভলতেয়ার, তিনি কাঁদিদ গ্রন্থের জন্য এবং ফিলোসফিক্যাল লেটার্স গ্রন্থের জন্য বিশিষ্ট স্থান নিয়ে রেখেছেন মানুষের মনে। এবং রুশো, তিনি ঝড়ের পাখি নামে আমরা জানি সকলের সামনে পরিচিত। তিনি তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের জন্য মানুষের কাছে সমাদৃত হয়ে রয়েছেন। তিনি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে বলেছিলেন, জনগণের ইচ্ছাই আইন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি প্রজা বিরোধী কোনো কাজ করা হয় তাহলে রাজাকে প্রজারা সিংহাসনচ্যুত করতে পারে। এই উক্তিটি হয়তো আমি সম্পূর্ণ সঠিক বলিনি, কিন্তু এই উক্তিটির প্রাণ তাকে আমি ব্যাখ্যা করলাম। উক্তিটি প্রকৃত অর্থে তিনি বলেছিলেন যে জনগণের ইচ্ছাই এক চুক্তির মধ্য দিয়ে রাজা শাসন ক্ষমতায় পেয়েছেন। রাজা স্বৈরাচারী হয়ে এই চুক্তি অমান্য করলে প্রজারা তাকে সিংহাসনচ্যুত করতে পারে। এক্ষেত্রে আমি কেন কথাটা বললাম এখানে বলে রাখি, পরীক্ষার হলে অনেকে আমরা সময় উক্তি ভুলে যাই, তখন নিজের মতো করে লিখি। যদি উক্তিটার প্রাণ আমরা বুঝে যাই তাহলে উক্তিটাকে কিন্তু কোটেশনে রাখলে কখনোই হবে না। উক্তিটাকে তিনি বলেছেন বলে এটা লিখে দেবে, এবং যদি কোটেশনে রাখো কিন্তু উক্তিটা মনে থাকে তবে তাই কোটেশনবদ্ধ করবে, তবেই তুমি সেখানে নম্বর পাবে। এছাড়াও সে সময়তে উল্লেখযোগ্য না বিশ্বকোষ গ্রন্থের রচয়িতারা, অর্থাৎ ফ্রিজিওক্রাট শ্রেণী। না এই 35 খণ্ডে বিশ্বকোষ, যাতে স্বৈরাচারী রাজার রাজতন্ত্র এবং চার্চের সমালোচনা করা হয়েছিল। ফরাসি স্বৈরাচারীর বিরুদ্ধে বিশ্বকোষের কয়েকটি খণ্ডের ওপর এখানে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। এবার আমাদের জানতে হবে যে রাজার বিরুদ্ধে যখন জনমত গঠন হচ্ছে সে সময় শুধুমাত্র কি এই প্রান্তিক স্তরের মানুষ এগিয়ে আসছে? না, যারা পোশাকে অভিজাত হয়েছিল বা অংশীধারী অভিজাত তাদের মধ্যেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব চলছে, এবং সেই সময় অভিজাতদের মধ্য থেকেও কিন্তু একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল, এবং এই অংশকে আমরা বলবো অভিজাততান্ত্রিক বিপ্লব। ঠিক আছে, এর ফলস্বরূপে মানুষের মধ্যে অভিজাতরাও যখন বিদ্রোহ করে সাধারণ মানুষ যখন এগিয়ে আসছে তখন একটা পরিবর্তনের সময় আসছে। এই পরিবর্তনের সময়ে আমরা দেখব যে সাধারণ মানুষ যারা টেনিস কোর্টের মাঠে শপথ নিচ্ছে মাথাপিছু ভোটাধিকারের জন্য, কারণ 175 বছর পর
সৃজন সভা আহ্বান করা হলো, সেখানে সর্বসমক্ষে ভোটাধিকারে সবার জন্য দেয়া হয়নি। তার জন্য সাধারণ মানুষ ক্ষিপ্ত প্রায় হয়ে উঠেছিল এবং তারা কিন্তু নিজেদের অধিকারকে বুঝে নেবার জন্য তারা এই অঙ্গীকারবদ্ধ হয়েছিল রেজিস্ট্রেশনের মাঠে এবং তারা এই সৃজনশীল নামকরণ করেছিল 27শে জুনের সময়কালে জাতীয় সভা। সরি, ওটা 17ই জুন হবে, ঠিক আছে। এবার এই জাতীয় সভাকে পরবর্তীকালে সেখানে সবে মিলিত হয় এবং রাজাকে বলে যে যাকে সাংবিধানিক সভায় পরিণত করতে, কারণ সেখানে নতুন সংবিধান রচনার প্রয়োজন, তাই জন্য এই সংবিধানের নাম হয় সাংবিধানিক সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে রূপান্তরিত হয়েছিল। এর ফলে সামন্ততন্ত্র প্রথার সম্পূর্ণরূপে বিলুপ্তি সাধন ঘটে এবং মানুষ ও নাগরিক অধিকার পত্রে ঘোষণা হয়েছিল। এর প্রতিক্রিয়ার পর জ্যাকোবিন এবং জিরোনিন দলের মধ্যে উদ্ভব ঘটে এবং তাদের মধ্যে জ্যাকোবিন দল ভীষণভাবে সমাদৃত হয়। জ্যাকোবিন দলের অন্যতম মুখ্য প্রবক্তা ছিলেন রোবস্পিয়ার। তিনি বলেছিলেন যে রাজ্যকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে এবং এই কারণে এবং এই কথা মানুষের মধ্যে গঠিত হয় এবং রাজা ষোড়শীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় গিলোটিন যন্ত্রের মধ্য দিয়ে এবং এভাবেই বুর্ব রাজবংশ অবসান ঘটে। আজকে এখানে শেষ করছি। যা যা প্রশ্ন থাকবে আমাকে আবার বলবে, আমি চেষ্টা করব পাঠ্যপুস্তকের বাইরে ইতিহাসকে ভালোবাসার। আমি আজ গল্পের ছলে বলতে চেষ্টা করলাম, কিন্তু খুব দ্রুততাই আমাকে ক্লাসটা নিতে হচ্ছে, কারণ বেশি সময় নেই এবং অনেক বড় বড় চ্যাপ্টার, সেগুলোকে বোঝানোর জন্য আমাকে একটু চেষ্টা করতে হচ্ছে। তাই ভালো করে কথাগুলো শোনো এবং হয়তো টাইটেল যেগুলো পড়বে সেখানে অনেক বানান ভুল থাকবে, কারণ ওটা আমি করছি না, ওটা সম্পূর্ণভাবে ইউটিউব জেনারেট করছে, তাই জন্য ভুল থাকলেও আমাকে লিখবে, আমি বলে দেবো কোথায় কী লিখতে হবে, ঠিক আছে। এই বলি আমি আজকে শেষ করছি আমার ক্লাসটিকে।